আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের উপর শান্তি বর্ষিত হোক। সকলের দীর্ঘায়ু কামনা করছি। আমি এসএসসি কেমিস্ট্রি ৬ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে একটি ক্লাস আপলোড করেছিলাম। আজকে ওই ক্লাসেরই কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ওই অধ্যায়ের যে বাকি একটা অংশ ছিল লিমিটিং বিক্রিয়ক, সেই লিমিটিং বিক্রিয়কও আজকে আমি বুঝিয়ে দিব। তো আমি 3টা সৃজনশীল বোর্ডে উঠিয়ে রেখেছি। এখন এখান থেকে আমরা দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটি কোশ্চেন আলোচনা করব। এখানে বলা আছে যে M একটি যৌগে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67% এবং অক্সিজেন বিদ্যমান। এখন অক্সিজেনের যে পার্সেন্টেজ সেটা কিন্তু আমাদেরকে দেওয়া নাই। এখন অক্সিজেনের পার্সেন্টেজ আমরা কিভাবে পাবো? আমরা জানি যে কোন একটা যৌগের 100%-এর মধ্যে বা 100 এর মধ্যে, কোন যৌগের 100%-এর মধ্যে যে পরিমাণ মৌল বিদ্যমান সেটি হচ্ছে ওই মৌলের শতকরা সংযুতি। এখন আমাদের তো অলরেডি দুইটা মৌলের পার্সেন্টেজ দেওয়াই আছে। এখন আমরা 100 থেকে যদি ওই দুইটাকে যোগ করে বিয়োগ করে দেই তাহলে আমরা অক্সিজেনের পার্সেন্টেজটা পেয়ে যাব। আচ্ছা দেখো সবাই, এটা আমরা কিভাবে সলভ করব। আমাদের গ নাম্বার বলছে যে M যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমরা যদি কোন একটা যৌগের আণবিক সংকেত বের করতে চাই, গত একটা ক্লাসে আমি বলেছিলাম যে আণবিক সংকেত যদি বের করতে হয় তাহলে প্রথমে তোমরা শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করবা। স্থূল সংকেত বের করার পর এরপরে আমরা প্রশ্ন মতে ধরে আমরা আণবিক সংকেতটা বের করব। আচ্ছা সবাই দেখো, এখানে প্রথমে আমি তুলবো যে আমার কি কি ডেটা দেওয়া আছে। পরীক্ষায় যদি কোশ্চেন আসে সর্বপ্রথম তোমার কাজ হবে প্রশ্নটা বুঝে থ্রুলি যে ডেটাগুলো দেওয়া থাকবে সেগুলা উঠিয়ে ফেলা। তো এখানে M যৌগটির আণবিক সংকেত বের করার জন্য আমার দেওয়া আছে কার্বন দেওয়া আছে 40%, কার্বন আছে 40%। এরপর আমাদের হাইড্রোজেন রয়েছে 6.67%। এবার অক্সিজেন তো নাই, অক্সিজেন তাহলে কিভাবে বের করব? ওই যে 100% টোটাল যে যৌগটা, তাহলে টোটাল যৌগের যে পার্সেন্টেজ বা পরিমাণ সেটা কত? 100। 100 থেকে আমরা এই দুটাকে যোগ করে বিয়োগ করে দিব। তাহলে এই কার্বন এবং হাইড্রোজেন, এই কার্বন এবং হাইড্রোজেনে যে পরিমাণ মৌল মানে এই মৌলগুলোর যত পার্সেন্ট রয়েছে এই দুটাকে আমরা প্রথমে যোগ করব। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি এবং 100 থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা অক্সিজেনেরটা পেয়ে যাব। তাহলে টোটাল আমরা জানি যে যৌগের 100% থেকে আমরা বিয়োগ করব, এখানে রয়েছে কার্বনের 40% প্লাস হাইড্রোজেনের রয়েছে 6.67%। এখন এই পার্সেন্টেজটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা মূলত অক্সিজেনের যে শতকরা সংযুতি সেটা পেয়ে যাব। এটা নিয়ে আমাদের টেনশন করার কিছুই নেই। তো এখানে আমরা 100 থেকে এটা বিয়োগ করব। আচ্ছা তাহলে 100 মাইনাস 40 যোগ 6.67। আচ্ছা তাহলে এটা আসতেছে 66.67, তাহলে এত পার্সেন্ট। এখন দেখো আমরা কার্বনেরটাও পাইলাম, হাইড্রোজেনেরটাও পাইলাম এবং অক্সিজেনেরটাও আমরা বের করে নিলাম। এখন তো আমাদের মোটামুটি অক্সিজেন নিয়ে আর কোনো চিন্তা নাই, অক্সিজেনের শতকরা সংযুতি আমরা বের করে ফেলেছি। এখন আমাদের পরের যে কাজটা এটা হবে এখানে যে কয়টা আমাদের শতকরা সংযুতি দেওয়া আছে এই শতকরা সংযুতি থেকে এই প্রত্যেকটা শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক অর্থাৎ যে মৌলগুলা, যেমন তুমি মনে করো এখানে কার্বন রয়েছে, এখানে হাইড্রোজেন আছে এবং এখানে অক্সিজেন আছে। তাহলে আমি এই যে প্রত্যেকটা মৌলের একটা নিজস্ব পারমাণবিক ভর রয়েছে, তাহলে এই পারমাণবিক ভরের মাধ্যমে আমি এই শতকরা সংযুতিকে ভাগ করব, ভাগ করে একটা ভাগফল আমরা পাবো। তাহলে আমি জানি যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত? 12। তাহলে আমরা প্রথমে কার্বনের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে 40 এবং এই কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে এই 12 দিয়ে আমরা ভাগ করব। আচ্ছা তাহলে 40-কে আমরা 12 দিয়ে ভাগ করি, 40 ভাগ 12, তাহলে আমাদের আসতেছে 3.333 এরকম আসে। তো তোমরা কয়েকটা দিলেই হবে। আচ্ছা এরপরে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে সেম ভাবে বের করব। তাহলে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া ছিল 6.67, এটাকে আমরা ভাগ করব হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, এটা তো আমরা সবাই জানি। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত?
1, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে নিচের একের কোনো দাম আছে নাই, তো আমার যেটা ছিল ওইটাই তো হবে, তাহলে 6.67। আচ্ছা, এরপরে তুমি অক্সিজেনেরটা, তাহলে অক্সিজেনেরটা তো আমরা এখানে বের করে নিয়েছি, তাহলে এই অক্সিজেনেরটা যদি বের করতে চাও তাহলে অক্সিজেন রয়েছে 66.67। এখন এই অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, তাহলে এই 16 দ্বারা আমরা এটাকে ভাগ করব। আচ্ছা, 16 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে দেখো কত আসতেছে, উপরে হচ্ছে 66.67 ভাগ হচ্ছে 16, তাহলে এটা আসতেছে 4.16687.5। আচ্ছা, এখন দেখো আমরা কার্বনের জন্য একটা ভাগফল পাইলাম, হাইড্রোজেনের জন্য একটা পাইলাম এবং অক্সিজেনের জন্য একটা পাইলাম। এখন আমাদের কাজ হবে কি, এই ভাগফলগুলোর মধ্যে কোন ভাগফলটা সবচেয়ে ছোট? এই যে আমরা তিনটা মৌলের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা এবং তিনটা মৌলের শতকরা সংযুতিকে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে আমাদের কাজ হচ্ছে তিনটা ভাগফলের মধ্যে কোন ভাগফলটা সবচেয়ে ছোট ওইটা খুঁজে বের করা। তাহলে আমরা একটু দেখি, অক্সিজেনের এখানে রয়েছে 4.166875। আচ্ছা, এরপরে হাইড্রোজেনের রয়েছে 6.67, এটা রয়েছে হাইড্রোজেনের। এরপর আমরা দেখলাম যে এখানে কার্বনের রয়েছে 3.33। এখন সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট তো আমাদের এই যে 3.33 এই সংখ্যাটা, তাহলে এটা দিয়ে আমরা এবার প্রত্যেকটা ভাগফলকে আবার ভাগ করব। তাহলে আমরা ভাগফলগুলোকে একটু লাল কালি দিয়ে চিহ্নিত করে নেই। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোজেনের, এরপরে অক্সিজেনেরটা হচ্ছে এটা, এরপরে কার্বনেরটা হচ্ছে এটা। এখন এটাকে আমরা এই ভাগফলগুলোর মধ্য থেকে যেটা সবচেয়ে ছোট ওইটা দ্বারা প্রত্যেকটা ভাগফলকে আমরা ভাগ করব। আচ্ছা, তাহলে এটা একটু মুছে দেই আমি। তাহলে এখানে প্রথমে কার্বনের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে উপর হবে 3.33 ভাগ হচ্ছে এটাই সবচেয়ে ছোট, তাহলে এটা দিয়ে আবার ভাগ করবা। আচ্ছা, এটা দ্বারা যদি আবার ভাগ করো তাহলে হবে সেম সংখ্যাটাই আসবে, 1 আসবে সেম, যেহেতু তাহলে এটা দ্বারা এটা ভাগ করো তাহলে আসবে কত? 1। আচ্ছা, কার্বনের 1 বের হলো। এরপরে তুমি হাইড্রোজেনেরটা যদি বের করতে চাও তাহলে হাইড্রোজেনেরটা দেখো, হাইড্রোজেনের ভাগফল আমরা পাইছি কত? 6.67। তাহলে হাইড্রোজেনের ভাগফল 6.67, এটাকে ভাগ করবো কত দিয়ে? এই যে সবচেয়ে ছোট যেটা, ছোট যে ভাগফল এটা ধারাই, তাহলে 3.33। আচ্ছা, এটা আসতেছে 6.67 ভাগ 3. এটা হচ্ছে 2.00 সামথিং, তো আমরা এটাকে 2 ধরে নিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই যে অক্সিজেনের যে ভাগফলটা পাইলাম, এই অক্সিজেনের ভাগফলকে এই যে ছোট যে ভাগফলটা অর্থাৎ কার্বনের ভাগফলটা সবচেয়ে ছোট ছিল, তাহলে এই ছোট ভাগফলটা দ্বারা আবার অক্সিজেনের ভাগফলকেও ভাগ করব। তাহলে অক্সিজেনের ভাগফলকে যদি আমি ভাগ করি, আমি এটা একটু এই পাশে করি, অক্সিজেনের ভাগফল, তাহলে অক্সিজেনের ভাগফলটা ছিল 4.1666875। এটাকে যদি আমি 3.333 এটা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আসতেছে 4.1666875 আর 3.3333। আচ্ছা, এটা আসতেছে 1.25 এটাকে আমি কত ধরবো? 1 ধরবো, কারণ আমি গত একটা ক্লাসে বলছিলাম যে 1.5 2.5 3.5 এরকম যদি থাকে তাহলে একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা দেওয়া প্রত্যেকটাকে গুণ করে অপর আরেকটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। আর যদি দেখো যে 1.25 এরপর 3.99 এরকম থাকে তাহলে এর কাছাকাছি যে একটা পূর্ণ সংখ্যা আছে ওই সংখ্যায় কনভার্ট করে নিবা।
তো এখানে 1.2500 আছে, তার মানে আমি 1 নিয়ে ফেললাম। এখন আমার ভাগফল গুলাকেও সবচেয়ে ছোট ভাগফলটা দিয়ে ভাগ করা শেষ। এখন আমি কিছু মান পাইলাম। এখানে আমি কার্বনের পেয়েছিলাম 1, কার্বনের 1 পেয়েছি, এরপর হাইড্রোজেনের 2, এরপরে অক্সিজেনের 1। এবার আমার কাজ হবে এই যে এখানে যে কয়টা মৌল ছিল ওই প্রত্যেকটা মৌলের নিচে ডান পাশে আমি সংখ্যাগুলোকে বসিয়ে দেওয়া, সেটাই হবে আমার স্থূল সংকেত। আচ্ছা, তাহলে এখানে কি কি ছিল আমি একটু এখানে লিখি। এখানে ছিল কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে আমার এটা হচ্ছে এখানে হচ্ছে কার্বন, তাহলে কার্বন ছিল কয়টা? একটা, তাহলে 1। এরপরে হাইড্রোজেন ছিল কয়টা? এখানে 2টা। এরপরে অক্সিজেন ছিল কয়টা? একটা। আচ্ছা, এখন আমি এই যে দেখো ভাগ করার পরে আমি যে মানগুলা পাইলাম, 1 পাইলাম, এরপরে তোমার 2 পাইলাম, এবং এখানে একটা 1 পাইলাম। তাহলে এই সংখ্যাগুলোকে আমি এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন প্রত্যেকের নিচে বসাই দিব। তাহলে কার্বনের 1 পাইছি, তাহলে 1 বসাই দিলাম। হাইড্রোজেনের 2 পাইছি, 2 বসাই দিলাম। অক্সিজেনের 1 পাইছি, 1 বসাই দিলাম। এবার দেখো 1 তো আর লেখা লাগে না, 1 থাকা আর না থাকা একই কথা। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? CH2O। তাহলে এই যে CH2O এটাই হচ্ছে স্থূল সংকেত, আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল এটাই হচ্ছে স্থূল সংকেত। আচ্ছা, এবার স্থূল সংকেত পাইলাম। এখন আমার তো বলে নাই যে স্থূল সংকেত বের করতে, আমাকে বলছে যে এম যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমি এম যৌগটির যদি আণবিক সংকেত বের করতে চাই তাহলে আমরা স্থূল সংকেতটা রাখবো আর বাকিগুলা মুছে দিব। আচ্ছা, এখন দেখো এখানে স্থূল সংকেত পাইছি। এখন স্থূল সংকেতের এখানে কি কাজটা করতে হবে? আণবিক সংকেত বের করতে বলে একেবারেই সিম্পল। এখানে জাস্ট তুমি CH2 এটার সাথে তুমি কি ধরবা? এটার সাথে তুমি N ধরবা। যে প্রশ্ন মতে CH2O এই পাশে N ধরবা। N ইকুয়ালস টু এখানে হবে এটার এই যৌগটার আণবিক ভর দেওয়া ছিল। এখানে আণবিক ভর কত? এই যে 180, এটা আমরা প্রশ্ন থেকেই পেয়েছি। তাহলে আণবিক ভর বলা ছিল এই যে যৌগটির আণবিক ভর 180 গ্রাম। তাহলে যে 180 যে বলা আছে আণবিক ভর, তাহলে আমি 180 এটা বসাইলাম। এখন এটার ভিতরে এই যৌগটার আণবিক ভর আমি আবার বের করব। তাহলে এখানে দেখো কার্বনের কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 1 × 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। আচ্ছা, এটা ইনটু এখানে ছিল n ইকুয়ালস টু 180। তাহলে 2 একে 2, 2 আর 12 14, 14 আর 16, তাহলে 14 যোগ হচ্ছে 16, তাহলে আমাদের আসতেছে 30। তাহলে এখানে 30n ইকুয়ালস টু 180। আমার কাজ হচ্ছে n বের করা। তাহলে এখানে 30n সমান আমি পাইলাম কত? 180। এখন আমি বের করব n, তাহলে n ইকুয়ালস টু কত হবে? 180 ভাগ হচ্ছে এই n এর সাথে 30 আছে গুণ আকারে, যদি সমানুপাতিক পাশে যায় তাহলে 30 কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই 30 দ্বারা ভাগ করো, তাহলে ভাগ করলে তুমি কত পাইতেছো? 180 ডিভাইডেড বাই 30। আচ্ছা, এখানে আসতেছে 6। দেখো n এর মান আমরা পাইলাম, n এর মান কত? 6। এবার এই n এর মান আমি এই যে CH2O n ধরছিলাম ওই n এর জায়গায় আমি 6 বসাই দিব। তাহলে আমাদের ওই n এর যে সংখ্যাটা 6 এটা আবার ভিতরে যে মৌলগুলো আছে এদের সাথে গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের আণবিক সংকেতটা বের হয়ে যাবে। তাহলে CH2 এটা ছিল CH2O, এটার এখানে আমি এই n এর জায়গায়, এখানে n ছিল না, দেখো এখানে আমি জাস্ট 6 ধরবো। CH2O এই n এর জায়গায় তুমি ধরবা 6। তাহলে এই 6 এই ভিতরের প্রত্যেকটা মৌলের নিচে যে সংখ্যা আছে তাদের সাথে গুণ করে দিবা। এখানে কার্বনের নিচে 1 ছিল, তাহলে 1 আর 6 গুণ করলে কি হবে? C6
6। হাইড্রোজেন এখানে 2 আছে, তাহলে 6 আর 2 গুণ করো, 6 2 গুণে 12, তাহলে H12। এরপরে অক্সিজেনের এখানে মনে মনে 1 আছে, যদিও আমি একটা লিখি নাই, আর 1 দেওয়া লাগে না, তো 1 আর 6 গুণ করলে কত হবে? O6। আচ্ছা দেখো, তাহলে এটা কিসের সংকেত? C6H12O6, এটা কি? গ্লুকোজ। এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। আচ্ছা, এই ছিল আমাদের গ নম্বরের কোশ্চেনটা। আর ঘ নম্বরে মানে 4 মার্কের যে কোশ্চেনটা, ওইটা একেবারে সিম্পল, এটা আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা 4 মার্কের যে কোশ্চেনটা ওইটা সলভ করব। এখানে 4 মার্কের কোশ্চেনটাতে বলা আছে যে এম যৌগটির 2 লিটার 0.5 মোলার, এম যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এম যৌগটির কি কি দেওয়া আছে? এম যৌগটির আণবিক ভর দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। লিটার দেওয়া আছে, তার মানে কি এটার আয়তনও দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ভি এর মান। আমি দেখে বুঝতেছি এটা হচ্ছে ভি এর মান দেওয়া আছে। 0.5 মোলার যেহেতু বলছে, তাহলে 0.5 মোলার মানে কি? 0.5 মোলার মানেই তো হচ্ছে তার মোলারিটি বা ঘনমাত্রা এস। এবার এর আণবিক ভর যে এখানে দেওয়া ছিল কত? 180। এবার তুমি ডেটাগুলোকে সুন্দর মতো উঠাও। যদি আচ্ছা, আমরা যদি ডেটাগুলো উঠাই তাহলে এখানে হবে ঘ নম্বরের যে কোশ্চেনটা, আণবিক ভর। তাহলে আণবিক ভর ছিল যৌগটির এম, আণবিক ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। এম ইকুয়াল টু কত? 180 গ্রাম। আচ্ছা, এরপর এম যৌগটির ভি দেওয়া আছে, অর্থাৎ আয়তন দেওয়া আছে 2 লিটার। এই যে 2 লিটার দেওয়া আছে, তুমি চাইলে এটা লিটারে রাখতে পারো, বা এটাকে যদি তুমি মিলিলিটারে নিতে চাও তাহলে তুমি এখানে কি করবা? 1000 দ্বারা যদি গুণ করো তাহলে এটা মিলিলিটারে যাবে। লিটারে রাখা করা যাবে, এখানে লিটারে রেখে এরপরে আমরা ওখানে আর 1000 দিব না, তাহলেই হবে। আচ্ছা, এরপরে 0.5 মোলার, এটা হচ্ছে এস এর মান, 0.5 মোলার এটা দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া আছে। এখন যদি এখানে 180 গ্রাম না দেওয়া থাকতো, ধরো যৌগের আণবিক ভর দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা যৌগটা কি, যৌগটা বলা থাকবে। যেমন আমাদের যৌগটা কি ছিল? C6H12O6, অর্থাৎ আমরা যে আণবিক সংকেতটা পাইলাম ওই যৌগটা ছিল কি? গ্লুকোজ। তাহলে গ্লুকোজের তুমি আণবিক ভর বের করবা। তাহলে এখানে কার্বনের কত? কার্বনের হচ্ছে 12 ইন্টু 6 যোগ হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু 12 যোগ অক্সিজেনের 16 ইন্টু 6, তাহলে কত আসতেছে? যোগ 12 যোগ 16 ইন্টু 6। আচ্ছা, 180 গ্রাম। এটা আমি বলছি এই কারণে যে অনেক সময় যৌগ দেওয়া থাকে, যৌগ থেকে তুমি কিভাবে বের করবা? তাহলে যৌগটা দেওয়া থাকলে এটা আণবিক ভর এভাবে বের করবা, এরপর তুমি এখানে করবা। যদিও প্রশ্নে আমাদের আণবিক ভরের কথা বলাই আছে, তাহলে আমরা শুধু শুধু আর এই প্রসেসে যাওয়ার কোনো দরকারই নেই। এরপরে আমাদের বলছে কি? বলছে যে এম যৌগটির 2 লিটার, এম যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে। এখন আমার এখানে আসলে লাগবেটা কি? এরকম প্রশ্নে তুমি বের করবা শুধু দ্রবের ভরটা। দ্রবের ভর যদি তুমি বের করো তাহলে তোমার কাজ শেষ। তাহলে এখানে দ্রবের ভরটা বের করবা। তাহলে দ্রবের ভর মানে কি? গ্রাম এককে আমরা প্রকাশ করি ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ কে আমরা গ্রাম এককে রাখবো। তাহলে এখানে ডাব্লিউটা বের করবা। তাহলে ডাব্লিউ কত? ডাব্লিউ কস্ট হচ্ছে এস ভি এম। এখানে নিচে একটা 1000 আমরা দিতাম, কখন দিতাম? যদি এই যে ভি আয়তন, এটা যদি তোমার মিলিলিটারে থাকতো, এখানে 2 লিটার দেওয়া আছে, সো আমার এখানে আর 1000 নেওয়ার কোনো কাজ নাই। তাহলে আমি 0.5 ইন্টু ভি এর মান 2 ইন্টু এম এর মান কত? 180। তাহলে এটা আসতেছে কত? 0.5 ইন্টু 2 ইন্টু 180, এটা 180 গ্রামই আসতেছে। তাহলে 180 গ্রাম। আচ্ছা, তাহলে ডাব্লিউ এর মান আমি কত পাইলাম? 180। এখন তুমি শেষে
মানে সৃজনশীলের শেষে তুমি জাস্ট লিখে দিবা যে 2 লিটার আয়তন বিশিষ্ট 2 লিটার আয়তন বিশিষ্ট একটি বিকারে 0.5 মোলার দ্রবণ, 0.5 মোলার মানে তার মোলারিটি হবে কখন, যদি তুমি 2 লিটার আয়তন বিশিষ্ট একটা বিকারে 180 গ্রাম দ্রব্য যদি যোগ করো, তাহলে তুমি তার মোলারিটি পাবা 0.5 মোলার। বুঝছো? এভাবে তুমি লিখে দিবা, তোমার মতো করে সুন্দর মতো গুছায়া এই জিনিসটা লিখে দিবা। আর মূল কাজ হচ্ছে যে ডাব্লিউটা বের করা। আচ্ছা, এরপরে আমাদের এই কোশ্চেনটা শেষ, এই কোশ্চেনটা আমরা মুছে দিলাম। এখন দেখো আমাদের আরেকটা কোশ্চেন, এই দুটো কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন একটু ভালো মতো মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে লিমিটিং বিক্রিয়কের কিছু বিষয় আছে। তো লিমিটিং বিক্রিয়কটা আসলে কি, যদি আমি প্রথমে লিমিটিং বিক্রিয়ক নিয়ে বলতে চাই, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করলো, বিক্রিয়া করে যদি উৎপাদ উৎপন্ন করে, তাহলে এই বিক্রিয়কের মাঝে যেই বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়া স্থল থেকে বিক্রিয়া শেষ করে আগে যেটা শেষ হয়ে যাবে সেটাকে আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক। এবং এই লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করবে আমাদের উৎপাদের পরিমাণ, অর্থাৎ লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে আমি উৎপাদের পরিমাণ, যদি আমার বলে যে কত লিটার গ্যাস আছে এবং যদি বলে যে কি পরিমাণ লবণ উৎপাদন হয়েছে, সেক্ষেত্রে আমি লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে হিসাব করে লবণের পরিমাণটা বের করতে হবে। আচ্ছা, তো এখন লিমিটিং বিক্রিয়ক জানার আগে আমাদের কিছু সমতাকরণ জানতে হবে, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়াকে কিভাবে সমতা করতে হয় এই বিষয়টা অবশ্যই জানতে হবে। না জানলে আমরা লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো করতে পারবো না। তো আমি যদি তোমাদেরকে সহজ একটা উদাহরণ দিয়ে বলি, ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে আমি ধরো HCl মিশাইলাম। আচ্ছা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার, কিভাবে চিনবো, OH আছে, তো OH থাকলে কি সেটা ক্ষার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, তাহলে এই দুইটা বিক্রিয়া করলো, তাহলে একটা হচ্ছে ক্ষার, আর একটা হচ্ছে অ্যাসিড। এটা হচ্ছে ক্ষার প্লাস এটা হচ্ছে কি অ্যাসিড। তাহলে অ্যাসিড আর ক্ষার দুইটা বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ আর পানি তৈরি করে। কারণ এই দুইটা বিক্রিয়াটা যে বিক্রিয়াটা দিবে সেটা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়াতে আমরা জানি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, তাহলে এখান থেকে তৈরি হবে লবণ আর পানি। এখন দেখো তোমাকে আমি একটু শর্টকাট প্রসেসে বলি, এখানে সোডিয়াম আছে, তাহলে এই সোডিয়াম বাইরের দিকে আছে, আবার এনে HCl আছে, তাহলে এই HCl এর তুমি এভাবে চিন্তা করবা, এটা যদি মানে বাইরের দিক হয় তাহলে এটা ভিতরের দিক। আবার এটার ক্ষেত্রে এটাতে তুমি যদি চিন্তা করো বাইরের দিক, এটা ভিতরের দিক, বা তুমি তোমার মতো করে যেভাবে মনে রাখতে পারো। এখানে এই সোডিয়াম আছে, তাহলে সোডিয়ামের এটার সাথে আমাদের বিক্রিয়া করবে কে, ক্লোরিন, কারণ আমরা সবাই জানি সোডিয়াম ক্লোরাইড লবণ। তার মানে এখানে NaCl এটা উৎপন্ন করবে, প্লাস তার সাথে উৎপন্ন করবে পানি। এবার কাজ হচ্ছে যে আমার বিক্রিয়াটা সমতা আছে কিনা এটা দেখা। তাহলে এখানে দেখো সোডিয়াম একটা, এখানে সোডিয়াম একটা, এখানে অক্সিজেন একটা, ওখানে অক্সিজেন একটা, এখানে হাইড্রোজেন হচ্ছে একটা, আর এখানে একটা, দুইটা। আচ্ছা, এখানে হাইড্রোজেন দুইটা, এরপর এখানে ক্লোরিন একটা, তার মানে এই বিক্রিয়াটা আমার সমতা করা লাগবে না, এই বিক্রিয়াটা সমতা করাই আছে। এবার আমি যদি আরেকটা বিক্রিয়া লিখি, ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এই বিক্রিয়াটা তোমরা সবাই জানো। তাহলে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এটা যদি বিক্রিয়া করে, তাহলে দেখো এখান থেকে এটাকে আমরা বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে দেখো তৈরি হচ্ছে কি অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া তৈরি হবে। আচ্ছা, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটো বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তৈরি করলো কি অ্যামোনিয়া। এখন এখান থেকে আমরা দেখবো যে বিক্রিয়াটা সমতা করা আছে কিনা। তো এখানে দেখবো যে আসলে সমতা কখন হবে, বাম পাশে যে কয়টা মৌল থাকবে ডান পাশে যদি ঠিক সেই কয়টা মৌল থাকে, অর্থাৎ মৌলের কোনো ধরো কম বেশি যদি না হয়, সমান সমান যদি থাকে, বাম পাশে যে কয়টা আছে ডান পাশে ঠিক সেই কয়টা থাকলে আমরা সেটাকে বলি বিক্রিয়ার সমতাকরণ। আচ্ছা, এখানে নাইট্রোজেন আছে দুইটা, এখানে তাকাও তো, এখানে নাইট্রোজেনের নিচে কোনো সংখ্যা আছে নাই, তার মানে এখানে নাইট্রোজেনের পাশে বা নিচে কোনো সংখ্যা নাই, বা আগেও কোনো সংখ্যা নাই, তার মানে কি নাইট্রোজেন এখানে একটা।
তোমার প্রথম কাজ তুমি একটাকে আগে সমতা করবা, মানে একটাকে সমান করলে অটোমেটিকলি বাকিগুলো দেখবা মিলতেছে। তো এখানে নাইট্রোজেনের এখানে আছে কত 2, তাহলে নাইট্রোজেন 2টা, এখানে নাইট্রোজেন 1টা, তাহলে আমি এই নাইট্রোজেনের আগে এখানে যদি আমি 2 বসায় দেই, তাহলে 2 বসায় দিলে দেখো তো নাইট্রোজেন 2টা হয়ে গেল না? হয়েছে, ভালো কথা। এখন এখানে হাইড্রোজেন 2টা, এখানে দেখো এই 2 প্রথমে নামাতে, এই যে হাইড্রোজেন নিচে 3 আছে না, এই 3 এর সাথে 2 কি আছে গুণাকারে আছে, তাহলে 2 আর 3 গুণ করো, তাহলে 3 দুগুণে কত 6। আচ্ছা তাহলে 6, তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে যেতেছে 6টা, এখানে হাইড্রোজেন কয়টা 2টা, তাহলে আমার এখানে হাইড্রোজেন 6টা বানানো লাগবে। এখন যদি হাইড্রোজেন 6টা বানাইতে হয় তাহলে এখানে কত দিলে, কোন সংখ্যাটা দিলে এই হাইড্রোজেনের এই 2 এর সাথে গুণ হয়ে 6 হবে? অবশ্যই বুঝে ফেলছে, এখানে 3 দিতে হবে। আচ্ছা তাহলে আমি এখানে যদি 3 দেই, এখানে যদি 3 দেই, তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে হাইড্রোজেন 6টা হয়ে যাচ্ছে, নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 6টা। তার মানে এই বিক্রিয়াটা এখন সমতা হয়ে গেছে। এখন সমতা যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন এখানে নাইট্রোজেন প্লাস 3H2 সমান 2NH3, মাঝখানে একটা সমান চিহ্ন দিতে হয় যদি সমতা, মানে সমতাকরণের পরে, মানে সমতা করে ফেলছো বাম পাশ এবং ডান পাশ, সেক্ষেত্রে এইভাবে দিতে পারো। এরপরে শুধু তীর চিহ্ন দিলেও হবে, এটা কোনো প্রবলেম না। তোমার সমতাটা ঠিকমতো হয়েছে কিনা এটা হচ্ছে ম্যান্ডেটরি বিষয়। আচ্ছা এবার আমরা যদি এটা বুঝে থাকি, আমি সৃজনশীলের কিছু যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আমরা সমতা করব। তো আমি এখানে আর সময় নষ্ট করলাম না, আমরা সৃজনশীলে চলে যাই। তো এখানে দেখো তো যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022-এ বলা আছে যে একটা পাত্র, একটা হচ্ছে এ পাত্র আর একটা হচ্ছে বি পাত্র। এই পাত্রে বলা আছে যে 200 মিলিলিটার আয়তন বিশিষ্ট, অর্থাৎ এই পাত্রের আয়তন হচ্ছে 200 মিলিলিটার এবং সেটার ঘনমাত্রা দেওয়া আছে এই যে 0.7 মোলার। তাহলে মোলার মানে কি, কার একক? মোলারিটির একক, অর্থাৎ ঘনমাত্রার একক। তাহলে 0.7 মোলার, 75 মোলার, তাহলে এটা হচ্ছে আমার এস, এটা হচ্ছে আমার ভি। আর এই যে সোডিয়াম বাইকার্বনেট দেওয়া আছে, সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এটা থেকে আমি এম তো অবশ্যই বের করতে পারবো, এটার আণবিক ভর বের করতে পারবো। এখন আবার বি পাত্রটা দেখো, বি পাত্রে কি দেওয়া আছে 150 মিলিলিটার, তাহলে 150 মিলিলিটার এটা হচ্ছে কি, দেখি বুঝে ফেললাম এটা হচ্ছে ভি। আচ্ছা কারণ এটা মিলিলিটার এককে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ভি 0.5 মোলার, তাহলে এই যে এম দেখি তোমার বুঝতে হবে এটা হচ্ছে কি এস, অর্থাৎ 0.5 মোলার কি মোলারিটি, কারণ মোলারিটির একক হচ্ছে মোলার। তাহলে ক্যাপিটাল এম এখানে কিন্তু 0.5 এর সাথে যে এমটা, ক্যাপিটাল এমটা, এটা নির্দেশ করতেছে মোলারিটির একক, অর্থাৎ ঘনমাত্রার একক। আচ্ছা এরপরে দেখো এখানে রয়েছে একটা নাইট্রিক অ্যাসিড, এই বি পাত্রে একটা নাইট্রিক অ্যাসিড আছে, তাহলে নাইট্রিক অ্যাসিডের আমরা আণবিক ভর বের করতে পারবো। আণবিক ভরকেও ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা এবার গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাও। গ নাম্বার প্রশ্নটাতে বলছে যে উদ্দীপকের এই পাত্রের দ্রবের অণুর সংখ্যা হিসাব করো। উদ্দীপকের এই পাত্রের মধ্যে যে সোডিয়াম বাইকার্বনেট আছে, এই সোডিয়াম কার্বনেটের ভিতরে যে দ্রব্য, মানে এই দ্রব্যটার ভিতরে কি পরিমাণ অণুর সংখ্যা এটা হিসাব করতে বলছে। আচ্ছা তুমি সোডিয়াম বাইকার্বনেট এতটুকু আয়তনে, অর্থাৎ 200 ml আয়তন এবং 0.75 মোলারে ডাব্লিউর মান আগে বের করবা, কারণ কি পরিমাণে আছে এটা তো তোমার আগে জানতে হবে। কি পরিমাণ আছে এটা তুমি যদি জানতে পারো তাহলে তুমি অনুসংখ্যা বের করতে পারবা। তাহলে আমাদের প্রথম কাজ হবে ডাব্লিউ বের করা, অর্থাৎ কি পরিমাণে আছে এই 200 মিলিলিটার আয়তনের ভিতরে 0.75 মোলার ঘনমাত্রা বিশিষ্ট এই দ্রবণের ভিতরে সোডিয়াম বাইকার্বনেটের ডাব্লিউর পরিমাণটা কত, অর্থাৎ কি পরিমাণে সে দ্রবীভূত আছে এটার মধ্যে। তাহলে এই ডাব্লিউ মানটা প্রথমে বের করবা। তাহলে দেখো আমাদের যদি ডাব্লিউ বের করতে হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি এস ভি এম ডিভাইডেড বাই 1000, একটা সূত্র আছে। এখন এখানে 1000 কেন নিলাম, এই যে এখানে দেখো মিলিলিটার এককটা কিন্তু আছে, আয়তন যদি মিলিলিটারে থাকে তাহলে অবশ্যই তোমার 1000 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা এবার আমরা সাইড নোটে লিখি যে ভি এর মান 200 মিলিলিটার। আচ্ছা এরপরে এস এর মান কত, এস এর মান হচ্ছে 0.75 এত মোলার।
এবার সোডিয়াম বাইকার্বনেট Na2CO3, সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর যদি তুমি বের করো তাহলে m হবে সোডিয়ামের পারমাণবিক ভর কত 23, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর 23 ইনটু সোডিয়াম আছে কয়টা দুইটা, তাহলে এই 23 এর সাথে 2 গুণ করবা, প্লাস কার্বন আছে কয়টা একটা, কার্বনের পারমাণবিক ভর কত 12, 1 গুণ করা লাগে না, তাহলে প্লাস অক্সিজেনের কত, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 এর সাথে অক্সিজেন আছে কয়টা এই যৌগের ভিতরে 3টা, তাহলে তুমি এই 16 ইনটু 3 এটা গুণ করো, তাহলে দেখো টোটাল আসতেছে কত, এখানে আসতেছে 23 ইনটু 16 ইনটু 3, এটা আসতেছে 106 গ্রাম। আচ্ছা, আণবিক ভর আমরা বের করলাম 106 গ্রাম। এখন আমার সবটা পেয়ে গেলাম, তাহলে আমি ডব্লিউটা অবশ্যই বের করতে পারবো। তাহলে WA, তাহলে WA কত বের হইতেছে দেখো, বসায় দাও মানগুলা, 0.75 ইনটু ভি হচ্ছে কত 200 মিলি, 200 ইনটু এম কত 106, ভাগ হবে 1000 দিয়ে, তাহলে দেখো এটা কত আসতেছে 0.75 ইনটু 200 ইনটু 106 ভাগ 1000। আচ্ছা, এটা আসতেছে তোমার 15.9 গ্রাম, এটা আসতেছে 15.9 গ্রাম, এটা আসতেছে। এবার এই যে আমি ডাব্লিউ পাইলাম 15.9 গ্রাম, এই দ্রবের ভর আমার পাওয়া শেষ। এবার দ্রবের ভর যেহেতু আমি পাইছি, এখন আমি অণুর সংখ্যাটা বের করতে পারবো। তাহলে এখানে খেয়াল করো, এই পাত্রের দ্রবের অণুর সংখ্যা হিসাব করো। তাহলে প্রথমে এই পাত্রের যে 106 গ্রাম, এই 106 গ্রাম মানে কি, এই 106 গ্রাম মানে তো হচ্ছে 1 মোল। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোন একটা যৌগের ভিতরে যে মোলগুলা থাকবে, টোটাল মোলগুলা যে ভর, এগুলো যোগ করে তুমি আণবিক ভর পাবা। আচ্ছা, তাহলে যৌগের যে আণবিক ভর, সেই যৌগের আণবিক ভর সমান হচ্ছে তার 1 মোল। আর 1 মোল মানে কত সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.023 ইনটু 10⁻23, এতটি অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে, অথবা আয়ন থাকতে পারে। তাহলে আমাদের এই সোডিয়াম বাইকার্বনেটের 106 গ্রাম মানে হচ্ছে 6.023 ইনটু 10⁻23, এতটি অণু। তাহলে আমারে বলছে কি বের করতে, অণুর সংখ্যা বের করতে। তাহলে আমি বলবো কি, আমি বলবো এভাবে বলবো, ঐকিক নিয়মে একটা করবা যে 106 গ্রামে অণুর সংখ্যা আছে, অণুর সংখ্যা, আমি এটা একটু মুছে দেই পাশ থেকে, সেটা আমি ওই পাশে করি। তাহলে 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটে CO3, সোডিয়াম বাইকার্বনেটে অণুর সংখ্যা কত 6.023 ইনটু 10⁻23, এত টি। আচ্ছা, এবার তুমি ঐকিক নিয়মে 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটে অণুর সংখ্যা কত আরো কম, তাহলে উপরে 6.023 ইনটু 10⁻23, এত ভাগ হচ্ছে 1। এবার তুমি কত, এই যে তুমি যে দ্রবের ভর পাইছো না, তোমাদের তো জানতে চাইছে যে এই দ্রবের ভরে, অর্থাৎ এই যে পাত্রটা, এই পাত্রে কি পরিমাণ অণু সংখ্যা আছে। তাহলে তুমি যে দ্রবের ভর পাইছো এত গ্রামে কয়টা আছে, মানে কতটি অণু আছে, এটা জানতে চাইছে। তাহলে তুমি এখানে লিখবা যে 15.9 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটে অণুর সংখ্যা আছে, উপরে হবে 6.023 ইনটু 10⁻23 ইনটু হচ্ছে
15.9, 15.9। আচ্ছা সরি, এখানে 106 হবে। এই যে 6.023 × 10⁻23, এত ভাগ হবে কত? এই 106। এরপরে এই 6.023 × 10⁻23 এটার সাথে গুণ করবা এই 15.9, আর ভাগ আছে কত? 106। এটা এবার তুমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে এটা আসতেছে 6.023 into 10⁻23 into 15.9 হচ্ছে 106। আচ্ছা এটা আসতেছে 9.0345 into 10⁻22 এতটি। আচ্ছা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উদ্দীপকের এই পাত্রের দ্রব্যের অণুর সংখ্যা হিসাব করো। তাহলে আমরা এই দ্রব্যের অণুর সংখ্যা হিসাব করে বের করে ফেললাম। তাহলে আমাদের গ নাম্বার কমপ্লিট। এবার ঘ নাম্বার নিয়ে আমাদের কাজ। তাহলে আমরা এটা মুছে দিলাম। আচ্ছা ঘ নম্বরে বলছে ইউ বি পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে গাণিতিকভাবে বের করো। আচ্ছা তাহলে এ আর বি, তাহলে একটা হচ্ছে এ পাত্র, একটা হচ্ছে বি পাত্র। তাহলে এই পাত্রের আমাদের ডাব্লিউ এ অর্থাৎ দ্রবের ভর, আমরা দ্রবের ভর কত পাইছিলাম? মুছে ফেলছি। আচ্ছা তাহলে আমরা আবার বের করতে হবে। তাহলে এ পাত্রের দ্রবের ভর আর হচ্ছে কি পাত্র বি এর দ্রবের ভর, মানে যদি তোমাদের লবণ উৎপন্ন হবে কি হবে না, মানে কতটুকু হবে, মানে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, এটা যদি করতে বলে তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার আগে লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করা। মানে এই দুইটা পাত্রের মধ্যে লিমিটিং বিক্রিয়ক আসলে কে, লিমিটিং বিক্রিয়ক যদি পেয়ে যাও, তারপরে ওই লিমিটিং বিক্রিয়ক কি পরিমাণ আছে সেটার সাপেক্ষে তুমি লবণ উৎপাদন কতটুকু হয়েছে সেটা বের করবা। তাহলে তোমার প্রথম কাজ হবে এরকম প্রশ্নে আগে দুই পাত্রের ডাব্লিউ অর্থাৎ দ্রবের ভর বের করা। ঠিক আছে, প্রথম কাজ কি? ডাব্লিউ বের করা অর্থাৎ দ্রবের ভর বের করা। তাহলে আমরা এটার দ্রবের ভর ধরবো ডাব্লিউ এ, অর্থাৎ এটার দ্রবের ভর হচ্ছে ডাব্লিউ এ, আর এটার দ্রবের ভর হচ্ছে ডাব্লিউ বি। তাহলে আমি যদি ডাব্লিউ এ বের করি তাহলে কত হবে? ওই যে যা যা দেওয়া ছিল আমাদের এস ভি এম এটা দেওয়া ছিল। তাহলে আমি যদি এস এর মান কত 0.75 ইন্টু ভি এর মান 200 ml ইন্টু এম এর মান কত 106 গ্রাম, তাহলে এটা দিয়ে যদি আমি করি তাহলে আসবে 0.75 ইন্টু 200 ইন্টু 106, তাহলে এটা আসতেছে ও আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে মিলিলিটার আছে না, তাও আমি এখানে কি করব 1000 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এটা আসবে 15.9 গ্রাম এটা। আচ্ছা ডাব্লিউ এ আমি বের করলাম, এবার আমার কাজ হচ্ছে ডাব্লিউ বি বের করা। তাহলে ডাব্লিউ বি যদি বের করতে হয় দেখো তো ডাব্লিউ বি এর মধ্যে কি কি দেওয়া আছে, আয়তন এবং মোলারিটি দেওয়া আছে এবং আণবিক ভরও বের করা যাবে নাইট্রিক অ্যাসিডের থেকে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যা দেওয়া আছে এগুলা মানে তুলে ফেলা, যে ডেটাগুলো দেওয়া আছে ভি সমান দেওয়া আছে 150 ml, এরপরে এস দেওয়া আছে 0.5 মোলার, এরপরে তোমার নাইট্রিক অ্যাসিডের যে আণবিক ভর এটা বের করো। তাহলে নাইট্রিক অ্যাসিড এটার আণবিক ভর কে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 যোগ নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ অক্সিজেনের হচ্ছে 16, অক্সিজেন আছে 3টা তাহলে 3 দ্বারা গুণ।
তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে 15 348, তাহলে 15 যোগ হচ্ছে 48, তাহলে 63 গ্রাম। তাহলে এখানে আমরা নাইট্রিক অ্যাসিড পাইলাম 63 গ্রাম। 63 গ্রাম হচ্ছে তার আণবিক ভর। এখন WB যদি তুমি বের করো তাহলে এখানে হবে কি দেখো তো, এখানে আয়তনটা কি মিলিলিটারে দেওয়া আছে না? তাহলে আয়তন যদি মিলিলিটারে দেওয়া থাকে তাহলে তুমি চোখ বুঝে SBM একদম নিশ্চিন্তে তুমি 1000 দ্বারা ভাগ করে দাও। তাহলে এখানে দেখো তো মানগুলো বসাই দিই আমরা। 0.5 ইন্টু ভি এর মান কত 200 না 150, ভি এর মান হচ্ছে 150 ml ইন্টু এরপর আণবিক ভর কত পাইলাম 63 ভাগ হচ্ছে 1000। ঠিক আছে, হ্যাঁ 150 ইন্টু 0.5 ইন্টু 150 ইন্টু 63 ভাগ হচ্ছে 1000। হ্যাঁ সব ঠিক আছে। তাহলে আমাদের এটা চলে আসতেছে 0.5 ইন্টু 150 ইন্টু 63 ভাগ হচ্ছে 1000। তাহলে এটা আসতেছে 4.725, 4.725, তাহলে এত গ্রাম। এইবার তোমার কাজ হচ্ছে দ্রব্যের ভর তো তুমি বের করে ফেলছো, এবার কাজ হচ্ছে একটা এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগকে যদি মিশাও একসাথে মিশ্রণ করাও, তাহলে একসাথে যদি এটা এবং এই পাত্রে যে দুইটা যৌগ দেওয়া ছিল এই দুইটা যৌগকে তুমি যদি একত্রে করো বা মিশাও তাহলে তুমি এটা বিক্রিয়া সংঘটিত হবে এবং ওই বিক্রিয়াটা তোমার দেখায়া এটা সমতাকরণ করতে হবে, এরপরে তোমার স্টেপ অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমি ডাব্লিউ যে পাইলাম এই ডাব্লিউ গুলাকে আমি লিখে রাখি, নয়তো আমার পরে দেখা যাবে আবার করা লাগতেছে। তাহলে এখানে ডাব্লিউ এ পাইছি আমরা কত 15.9 গ্রাম। আচ্ছা এখানে দেখি এটা ডাব্লিউ এ পাইছি 15.9 গ্রাম এবং ডাব্লিউ বি পাইছি 4.725 এত গ্রাম। আচ্ছা তাহলে ডাব্লিউ বি আমরা পাইলাম। এখন আমি এটা মুছে দেই। এইবার বিক্রিয়াটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি লিমিটিং বিক্রিয়াকে যদি ম্যাথ করতে চাও তাহলে বিক্রিয়া অবশ্যই তোমার সঠিক হইতে হবে এবং সমতাকরণটা সঠিক হইতে হবে। যদি এটা না হয় তাহলে তোমার পুরো ম্যাথই কাটা যাবে। তো এই দিকটা খুবই মনোযোগ সহকারে তুমি সলভ করবা। তাহলে এখন দেখো এখানে এই পাত্রে কি ছিল, সোডিয়াম বাইকার্বনেট ছিল, সোডিয়াম বাইকার্বনেট। এটার সাথে আমরা যোগ করছি যোগ করব নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড যোগ করব। নাইট্রিক অ্যাসিড আমি যোগ করলে দেখো সোডিয়াম বাইকার্বনেট প্লাস নাইট্রিক অ্যাসিড, তাহলে এখান থেকে এই যে সোডিয়াম, এই সোডিয়াম আর এই নাইট্রেট এই দুইটা একত্রিত হয়ে প্রোডাক্ট তৈরি করবে, উৎপাদ তৈরি করবে, অর্থাৎ সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হবে। তাহলে দেখো তো NaNO3 সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হইলো। এখন কথা হচ্ছে যে এখানে তো 2 ছিল, তাহলে আমার এই সোডিয়ামের এখানে 2 গেল কই? আসলে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে নাইট্রেট একটা যৌগমূলক, তাহলে এই নাইট্রেটের যে যৌগমূলক এটার আদান হচ্ছে -1 আর যোজনী হচ্ছে শুধু 1। তাহলে এই যে নাইট্রেটের শুধু 1 যোজনী, তাহলে আমরা জানি যে কোনো একটা মানে রাসায়নিক সংকেতে বা কোনো একটা যৌগ যদি একটা সংকেত তৈরি করে রাসায়নিক সংকেত, তাহলে সেখানে কি হয় যোজনীর বিনিময় ঘটে, অর্থাৎ একজনের হাত আরেকজনকে দিয়ে দেয়, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আচ্ছা তাহলে এখানে নাইট্রেটের যেই এক ছিল যোজনী, এটা কারে দিছে সোডিয়ামকে, আবার সোডিয়ামও তার যে হাতটা ছিল তাকে বাড়াইয়া দিছে, বুঝছো? তাহলে এখানে সোডিয়ামের যে একটা যোজনী ছিল, সোডিয়ামের যোজনী এক গেছে নাইট্রেটের কাছে আর নাইট্রেটের যোজনী এক গেছে সোডিয়ামের কাছে, এই হচ্ছে কাহিনী। তাহলে এখানে সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি করলো, প্লাস এখান থেকে আর বাকি আছে কি দেখো তো, এখানে দেখতেছি কার্বন বাকি আছে, 3টা অক্সিজেন বাকি আছে আর এখানে হাইড্রোজেন বাকি আছে। আচ্ছা যেহেতু হাইড্রোজেন বাকি আছে তাহলে আমি এখান থেকে কি তৈরি করতে পারবো, এখান থেকে আমি কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করতে পারবো।
তাহলে আমি এখান থেকে দেখো কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এটা তৈরি করলাম। এই হচ্ছে তোমার বিক্রিয়া। এবার কাজ হচ্ছে বিক্রিয়াকে সমতাকরণ, অর্থাৎ সমতা মানে কি, ওই যে একটু আগে আমরা বললাম যে এই পাশে কয়টা মৌল আছে, মানে বাম পাশে কয়টা মৌল আছে এবং ডান পাশে কয়টা মৌল আছে। যদি বাম পাশ এবং ডান পাশের মৌলের সংখ্যা সমান সমান থাকে তাহলে বিক্রিয়া সমতা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখব যে এখানে ঠিকঠাক আছে কিনা। সোডিয়াম এখানে আছে দুইটা, সোডিয়াম এখানে কয়টা, একটা। আচ্ছা, নাইট্রেট এখানে একটা, নাইট্রেট এখানে একটা, এটা ঠিক আছে। আবার হাইড্রোজেন এখানে আছে দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, আবার এখানে আছে হাইড্রোজেন কয়টা, একটা। তুমি যে কোনো একটাকে আগে মিলাও, তাহলে এখানে সোডিয়াম দুইটা কিন্তু আমার ওখানে তো সোডিয়াম একটা, তাহলে আমি যদি এখানে 2 বসায় দিই তাহলে সোডিয়াম দুটো হইলো, হইলো। এখন আমার দেখো নাইট্রেট তো আবার দুইটা হয়ে গেল, তাহলে আমি এখানেও 2 বসাই, তাহলে হাইড্রোজেন এখন দুইটা, নাইট্রেট দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, ব্যাস। আর দেখো আর কোনো সমস্যা আছে, কার্বন একটা, একটা। আচ্ছা, অক্সিজেন এখানে 3টা, এখানে 3টা, তাহলে মোট কয়টা, 6টা। এখানে অক্সিজেন 3টা, এখানে 2টা, এখানে একটা, 6টা। তাহলে আমার বিক্রিয়া কমপ্লিট, অর্থাৎ বিক্রিয়া সমতা হয়ে গেছে। এখন কাজটা কি আসলে দেখো, এখানে সোডিয়াম বাইকার্বনেট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের 1 মোল, দেখো এটার পাশে কোনো সংখ্যা আছে নাই, কিন্তু নাইট্রিক অ্যাসিডের পাশে কত আছে, 2 আছে। তাহলে এই 2 নির্দেশ করতেছে কি, এই নাইট্রিক অ্যাসিডের 2 মোল, তার মানে এখানে নাইট্রিক অ্যাসিড 2 মোল বিক্রিয়া করছে। আর সোডিয়াম মানে বাইকার্বনেট কত মোল, এখানে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে, তাহলে এখানে 1 মোল বিক্রিয়া করছে। খেয়াল করো, এটার 1 মোল আর এটার 2 মোল বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট লবণ, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করছে। এবার তুমি সোডিয়াম বাইকার্বনেটের একটা আণবিক ভর জানো না, তুমি কত জানো, এটা 106 গ্রাম। আর নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা কত পাইছিলাম, 63 গ্রাম মেবি, হ্যাঁ 63 গ্রাম পাইছিলাম নাইট্রিক অ্যাসিডের। আচ্ছা, আমি একটু তারপর করে দেখি সে ভুল হইলো কিনা। নাইট্রিক অ্যাসিডের তো 63 গ্রামই হওয়ার কথা, তাহলে 1 যোগ হচ্ছে 14 যোগ হচ্ছে 48, হ্যাঁ 63 গ্রাম। তাহলে সোডিয়াম বাইকার্বনেট 106 গ্রাম, 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। আচ্ছা, এখানে যে লবণটা তৈরি করছে এই লবণের আণবিক ভর তুমি বের করে নাও, তাহলে এখানে আছে 2 আর সোডিয়াম নাইট্রেট, তাহলে সোডিয়ামের কত 23, মানে পারমাণবিক ভর 23, সোডিয়াম আছে একটা, তাহলে প্লাস এখানে কত নাইট্রেট, তাহলে এখানে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন হচ্ছে 14, নাইট্রোজেন একটাই, তাহলে 1 আর গুণ করা লাগবে না, প্লাস অক্সিজেনের হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে কত 3টা, তাহলে 3 16 48, 48, তাহলে 2 ইনটু এই সংখ্যাটা যোগ করার পরে এটা গুণ করবা, তাহলে এখানে তোমার হচ্ছে 23 যোগ 14 যোগ 48, তাহলে 170 গ্রাম। এটা আসতেছে 170 গ্রাম, এই আমাদের বিক্রিয়া। এখন 170 গ্রাম পাইলাম। এবার দেখো এবার কাজ কি, তুমি এখানে লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে তুমি এটা নিয়েও কাজ করতে পারো, এটা নিয়েও কাজ করতে পারো, এটা দিয়েও শুরু করতে পারো, এটা দিয়েও শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে তুমি এটা দিয়ে যদি শুরু করো তাহলে কি বলবা, দেখো এখানে বলবা যে 106 গ্রাম 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 63 গ্রাম, 63 গ্রাম কার সাথে, নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3 এত এর সাথে। তাহলে 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, তাহলে 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করবে কার সাথে, উপরে 63 নিচে 106 এত এর সাথে। এরপরে এবার কাজ হচ্ছে কি, তুমি শুরু করছো এটা দ্বারা, এবার এখানে যে W আছে না, WA, অর্থাৎ এই যে সোডিয়াম বাইকার্বনেটের যে দ্রবের ভর বের করছো না, এই ঐকিক নিয়মে আসলে 1 এর পরে তুমি ওই ভরটাই লিখতে হবে, অর্থাৎ
এটার সোডিয়াম বাইকার্বনেটের এই যে WA কত পাইছিলাম 15.9 গ্রাম, তাহলে 15.9 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করছে, অর্থাৎ 15 এখানে WA ছিল কত 15.9 গ্রাম, আর নাইট্রিক অ্যাসিড কত ছিল WB, তাহলে WB কত ছিল, WB ছিল 4.725 গ্রাম, এটা ছিল WB। তাহলে এই দুইটা কি করছে, মানে এই দুইটা যদি হিসাব করবা তাহলে 15.9 গ্রাম, এই 4.725 গ্রাম, এই পাত্রে দেওয়া আছে WB, এই পাত্রে দেওয়া আছে WA। তাহলে এই WA নিয়ে মানে এটা দিয়ে তুমি শুরু করছো, তাহলে যেটা দিয়ে শুরু করবা ওইটার নিচে তুমি WA এর যে ভর এটাই নিবা, অর্থাৎ দ্রবের ভরটা নিবা। তাহলে এখন দেখো এখানে কত আছে 15.9 গ্রাম, যেটা এই পাত্রের দ্রবের ভর। তাহলে আমি 15.9 গ্রামে মানে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কতটুকুর সাথে এটা বের করব। তাহলে উপর হবে 63 ইন্টু 15.9 আর নিচে হবে 106। তাহলে এটা আসতেছে 63 ইন্টু 15.9 বা হচ্ছে 106। আচ্ছা, এটা আসতেছে 9.45 এত গ্রাম। 9.45 গ্রাম। তাহলে দেখো তো এখানে 9.45 গ্রাম এতটুকু লাগবে কার জন্য, 15.9 গ্রামের জন্য। কিন্তু আসলে এই বি পাত্রে কি এতটুকু আছে, বি পাত্রে আছে কত 4.725 গ্রাম, তার মানে কম আছে না, কম আছে। তাহলে এখানে 15.9 গ্রামের জন্য খেয়াল করো বিষয়টা, এখানে এই পাত্রে ছিল কত 15.9 গ্রাম দ্রবের ভর, তাহলে এই 15.9 গ্রামের জন্য এই WB থাকার কথা কত ছিল, মানে এখানে যেটা থাকবে এটাই তো এটা, অর্থাৎ এই পাশে ডান পাশে যেটা ছিল এটার দ্রবের যে ভর এটাই তো আমি বিক্রিয়া করছি, বিক্রিয়া করার পর দেখলাম যে 9.45 গ্রাম এটা লাগবে কার জন্য, এই 15.9 গ্রামের জন্য, অর্থাৎ এই পাত্রের 15.9 গ্রামের জন্য বি পাত্রে 9.45 গ্রাম নাইট্রিক অ্যাসিড প্রয়োজন। কিন্তু নাইট্রিক অ্যাসিড এখানে কম আছে, অর্থাৎ 4.725 গ্রাম আছে। তার মানে কম থাকা মানেটা কি, এখানে আসলে শেষ হবে কে আগে, এখানে শেষ হবে কে, এখানে শেষ হবে তোমার 4.725 গ্রাম, এটাই মূলত আগে শেষ হয়ে যাবে, কারণ এটা তো দরকার ছিল এতটুকু, বাট এতটুকু তো নাই। তার মানে কি এটা আগে ফুরিয়ে যাবে, তাহলে যেটা আগে ফুরিয়ে যাবে সেটা কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে তুমি বলবা যেহেতু নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড প্রয়োজনের তুলনায় কম আছে, প্রয়োজনের তুলনায় কম আছে, সেহেতু নাইট্রিক অ্যাসিডই লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, আমরা দেখলাম যে এখানে নাইট্রিক অ্যাসিড আসলে 15.9 গ্রামের জন্য যতটুকু দরকার ততটুকু নাই, অর্থাৎ দরকার ছিল 9.45 গ্রাম, কিন্তু নাইট্রিক অ্যাসিড আছে 4.725 গ্রাম। যেহেতু এটা কম আছে তার মানে কি এটা আগে বিক্রিয়া স্থল থেকে বিক্রিয়া করে ফুরিয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে লিমিটিং বিক্রিয়ককে এই বি পাত্রের যে নাইট্রিক অ্যাসিড এটাই হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক যদি এটা হয় তাহলে এখানে WA যেটা 15.9 গ্রাম এটাই তো এখানে থাকবে, তাহলে এটা যেহেতু অবশিষ্ট থাকবে তার মানে এই দ্রবণের প্রকৃতি কেমন হবে, সোডিয়াম বাইকার্বনেট আছে, তাহলে এটার প্রকৃতি আমরা সেভাবে বলবো যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, ঠিক আছে, অর্থাৎ যেটা ফুরিয়ে যাবে আগে যেটা ফুরিয়ে যাবে। যদি এখানে নাইট্রিক অ্যাসিড থাকতো, ধরো এখানে নাইট্রিক অ্যাসিড যদি থাকতো তাহলে আমরা কি বলতাম যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে কি, এখানে তো নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়া তখন হইতো না, তখন আমরা বলতাম যে এটা অ্যাসিডীয়। এরপর আরেকটা আছে, আমি ওটা বুঝিয়ে দিই তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এখানে আমাদের কাজ ছিল যে এখানে এ ও বি পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, তাহলে এখানে লিমিটিং বিক্রিয়া হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তাহলে আমার নাইট্রিক অ্যাসিড মূলত কি করবে
লবণ উৎপাদন করবে। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ এই সোডিয়াম বাইকার্বনেট আর কোনো এটার প্রভাব নাই। এখন আমাদের যেটা প্রভাবটা হচ্ছে কিন্তু নাইট্রিক অ্যাসিডের। কারণ আমাদের, আমি বলছিলাম যে যদি কি পরিমাণ লবণ উৎপাদন হয়েছে, কি পরিমাণ উৎপাদে পরিণত হয়েছে, এটা যদি বের করতে হয় তাহলে প্রথমে কি জানা লাগবে? লিমিটিং বিক্রিয়ক কোনটা। তাহলে লিমিটিং বিক্রিয়ক আমরা এখন বের করে ফেললাম, নাইট্রিক অ্যাসিড। তাহলে এই নাইট্রিক অ্যাসিডের সাপেক্ষে তুমি কি বের করবা? কি পরিমাণ লবণ উৎপাদন হয়েছে, একদম সিম্পল। তাহলে তুমি দেখো এখানে নাইট্রিক অ্যাসিড যেহেতু লিমিটিং বিক্রিয়ক, তাহলে পরের স্টেপের কাজটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড কত গ্রাম ছিল? হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড 106। আচ্ছা, আমরা তো এখানে একটু ভুল করে ফেলছি। এখানে নাইট্রিক অ্যাসিড তো 2 ছিল, নাইট্রিক অ্যাসিড আগে 2 ছিল, এই 2 তো আমরা গুণ করি নাই। তাহলে এই 2 যদি আমরা গুণ করি, দেখো একটু মিস্টেক হয়ে গেছে। আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত তোমাদের কাছে। তো এখানে 63 গ্রামের এই যে নাইট্রিক অ্যাসিড, এটার পাশে কি ছিল? 2 সংখ্যাটা ছিল, তাহলে আমি এটা গুণ করি নাই। তো এটা যদি আমি গুণ করে দেই তাহলে বিষয়টা চেঞ্জ হয়ে যেতে পারে, উল্টা প্রসেসও মানে ঘুরতে পারে। ঠিক আছে, আমরা একটু আগে যেটা বললাম হয়তো বা সেটা লিমিটিং বিক্রিয়ক হয়ে যেতে পারে এর আগেরটা। তো এখানে 2 ইন্টু 63, এটা যদি আমরা গুণ করি তাহলে এটা আসবে 126 গ্রাম। তাহলে এটা আসতেছে 126 গ্রাম, 126 গ্রাম। আচ্ছা, তাহলে দেখো এখানে হবে 126, জাস্ট এই জায়গাগুলোতে একটু চেঞ্জ হবে, 126 গ্রাম। তাহলে 106 গ্রাম, অর্থাৎ এই 106 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া, 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে তুমি বলবা 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। 1 গ্রাম বিক্রিয়া করে কত? উপরে হবে 126, নিচে হবে 106। তাহলে 15.9 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করবে, এখানে হবে 126 ইন্টু 15.9 ভাগ হচ্ছে 106। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এখানে থাকতেছে উপরে 126 ইন্টু 15.9 ভাগ হচ্ছে 106। তাহলে এটা থাকতেছে 18.9 গ্রাম। এই যে আমি যেটা বলছিলাম, দেখো এখানে আবার খেলা কিন্তু ঘুরে গেছে। এখানে 18.9 গ্রাম কি? নাইট্রিক অ্যাসিড। এখন এই 18 গ্রাম 9 গ্রাম মানে 18.9 গ্রাম বিক্রিয়া করে কার সাথে? 15.9 গ্রামের সাথে। আচ্ছা, তাহলে 18.9 গ্রাম, এখানে 15.9 গ্রামের জন্য নাইট্রিক অ্যাসিড প্রয়োজন 18.9 গ্রাম। ও না, ঠিকই আছে। তাহলে 15.9 গ্রাম, তাহলে এটা 15.9 গ্রাম, এটা 18.9 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে, তারপর এটা কমই আছে। ঠিক আছে, তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিডই হবে। আমরা চাইছিলাম যে হয়তোবা ওইটা হয় কিনা, কিন্তু আসলে হবে না, কারণ এখানে 18.9 গ্রাম আছে। এতটুকু দরকার ছিল 15.9 গ্রামের জন্য, কিন্তু আমাদের এখানে তো নাইট্রিক অ্যাসিড আরো কম আছে, 4.725 গ্রাম আছে। তার মানে আমাদের লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিডই। আচ্ছা, তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে নাইট্রিক অ্যাসিড। লিমিটিং বিক্রিয়ক যেহেতু নাইট্রিক অ্যাসিড, তাহলে আমরা এবার এই লিমিটিং বিক্রিয়ক হিসাব করে আমরা লবণ পরিমাণটা বের করব। তাহলে আমি একটু এটা মুছে দিই, দেখো এবার এখানে তুমি বলবা, দেখো তো 126 গ্রাম 126 গ্রাম থেকে বিক্রিয়া করে আমাদের ওই জায়গায় কি তৈরি ছিল? 170 গ্রাম। মনে আছে তোমাদের? 170 গ্রাম কি ছিল? সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট এই লবণ উৎপাদন করছিল 170 গ্রাম। কত গ্রাম বিক্রিয়া করে? 126 গ্রাম। তাহলে তুমি এবার লিখবা যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড HNO3। এখন আমি কেন 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড লিখতেছি? কারণ আমরা তো বলছিলাম যে যেটা লিমিটিং বিক্রিয়ক সেটাই মূলত ওই পাশে, অর্থাৎ প্রোডাক্ট কি পরিমাণ উৎপাদন হবে সেটা নির্ভর করবে লিমিটিং বিক্রিয়কের উপর।
অর্থাৎ লিমিটিং বিক্রিয়কের উপরেই তুমি ডিপেন্ড করে ওই পাশের উৎপাদটা বের করবা। তাহলে তোমার লিমিটিং বিক্রিয়ক আগে তুমি বুঝে ফেলছো যে এই পাত্রে 4.725 গ্রাম ছিল নাইট্রিক অ্যাসিড, কিন্তু আমাদের এই 15.9 গ্রামের জন্য প্রয়োজন কতটুকু? 18.9 গ্রাম। এতটুকু দরকার ছিল, বাট এতটুকু তো নাই, এই পাত্রে তো অনেক কম আছে। তাহলে এটা আগে ফুরিয়ে যাবে বিক্রিয়া স্থল থেকে, তার মানে এটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড এত থেকে, তাহলে নাইট্রিক অ্যাসিড থেকে সোডিয়াম নাইট্রেট লবণ, সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হয় কত গ্রাম? 170 গ্রাম। 170 গ্রাম। আচ্ছা, তাহলে 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হয় 170 ভাগ হচ্ছে 126। এখন নাইট্রিক অ্যাসিড দ্রবে মানে দ্রবণে কত গ্রাম ছিল? 4.725 গ্রাম ছিল না, মানে দ্রবের ভরটা। তাহলে ওই ভরটা জাস্ট এখানে নিবা যে এতটুকু থেকে কি পরিমাণে লবণ উৎপন্ন হবে। তাহলে তুমি এখানে লিখবা 4 পয়েন্ট, অর্থাৎ এই পাত্রের যে দ্রবের ভর এটা এখানে লিখবা 4.725। এত গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হয় 170 ইন্টু 4.725 ভাগ হচ্ছে 126। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 170 ইন্টু 4.725 ভাগ হচ্ছে 126। এটা আসতেছে 6.375। এটা আমি এখানে লিখি 6.375। তাহলে এত গ্রাম কি উৎপন্ন হয়? সোডিয়াম নাইট্রেট লবণ, সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হয়। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? তাহলে 6.375 গ্রাম সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হয় কত গ্রাম থেকে? এই যে পাত্র বিতে কি ছিল? 4.725 গ্রাম ছিল। তাহলে এই এতটুকু ভর থেকে তোমার 6.375 গ্রাম লবণ উৎপন্ন হবে। এই হচ্ছে তোমাদের এই যশোর বোর্ড 2022 সালের 2022 এর কোশ্চেনটা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। আচ্ছা, এবার সিলেট বোর্ড 2023 এর কোশ্চেনটা দেখো তো। সিলেট বোর্ড 2023 নাইট্রিক অ্যাসিড 25 গ্রাম, বি পাত্রে মানে এই পাত্রে নাইট্রিক অ্যাসিড আছে 25 গ্রাম, এবং বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা আছে কত? 25 গ্রাম। মানে দুই পাত্রে দ্রবের ভর দেওয়া আছে। এই পাত্রে দ্রবের ভরও 25 গ্রাম, বি পাত্রে দ্রবের ভরও 25 গ্রাম দেওয়া আছে। আবার এখানে দেখো তো 200 ml, অর্থাৎ যে মিলিলিটারটা এটা দুইটা তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই পাত্রেও 200 ml আছে, এই পাত্রেও 200 ml আছে, অর্থাৎ দুই পাত্রের আয়তন একটা, অর্থাৎ 200 ml। এবার তোমাকে গতে বলছে এই পাত্রের যৌগের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এই পাত্র কোনটা? এই পাত্র হচ্ছে এটা না, নাইট্রিক অ্যাসিড। তাহলে এই নাইট্রিক অ্যাসিডের কি বের করতে বলছে? এই পাত্রের যৌগের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে ঘনমাত্রা মানে কি? মোলারিটি না, এস। তাহলে এস বের করতে বলছে, বুঝছো সবাই? তাহলে এখানে তুমি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর HNO3, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা কত জানি? 63 গ্রাম। আমরা এর আগে যে ইয়াটা করছি ওখানে আমরা দেখছিলাম। তাহলে এটা হচ্ছে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর। এবার ডাব্লিউ দেওয়া আছে তোমার, এই পাত্রের WA, অর্থাৎ এই পাত্রের ভর আমরা WA ধরবো। তাহলে WA কত? 25 গ্রাম, 25 গ্রাম। এবার একটা আয়তন দেওয়া আছে V, তাহলে V কত? V দেওয়া আছে 200 ml। তাহলে দেখো তো এখানে ml আছে না,
তার মানে অবশ্যই আমার 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো কি, আমরা লিখবো ডাব্লিউ, হ্যাঁ, ডাব্লিউ এ সমান SVM ডিভাইডেড বাই 1000। তাহলে আমাদের বের করতে হবে এস, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি পক্ষান্তর করে, SVM ডিভাইডেড বাই 1000 সমান এই ডাব্লিউ কে এই পাশে পাঠিয়ে দিলাম, মানে আমরা এখানে পক্ষান্তর করলাম, এই পাশের পুরাটাকে এই পাশে নিয়ে আসলাম আর এই ডাব্লিউ কে ওই পাশে পাঠিয়ে দিলাম। এখন তুমি খেয়াল করো, এখান থেকে আমার লাগবে কি এস, এস লাগবে, তাহলে উপরে যে SVM এটাকে আমি রাখবো, তাহলে SVM রাখলাম। 1000 কি নিচে আসে না, সমানের যদি ওই পাশে যায় তাহলে ডাব্লিউ এর সাথে 1000 কি হবে, গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে লাগবে এস, তাহলে এস রেখে দাও। তাহলে এই যে ডাব্লিউ এ ইন্টু 1000 এটার সাথে এই ভিএম এস এর সাথে আছে এই পাশে গুণ আকারে, ভিএম যদি ওই পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে ডাব্লিউ এ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভিএম। আচ্ছা, এটা আমরা এটা যদি করি তাহলে দেখো এস এর মান আমাদের হবে, মান বসাই দিই, ডাব্লিউ এ কত ছিল, এই যে 25 গ্রাম, তাহলে এখান থেকে 25 গ্রাম বসাও এবং 1000 ইন্টু 1000 ভাগ হচ্ছে ভি, ভি কত 200 ml, তাহলে এখান থেকে 200 ml বসাও ইন্টু আণবিক ভর কত, এই যে 63 গ্রাম, তাহলে এই 63 গুণ করে দাও। তাহলে দেখো তোমার আসতেছে 25 ইন্টু 1000 ভাগ হচ্ছে 200 ইন্টু হচ্ছে 63, এটা আসতেছে 1.9841। হ্যাঁ, 25 ইন্টু 1000 ভাগ হচ্ছে 200 ইন্টু 63, তাহলে 1.9841। তাহলে এত মোলার, এত মোলার, অথবা তুমি চাইলে লিখতে পারো মোল পার লিটার, অর্থাৎ মোলার যে কথা মোল পার লিটার একই কথা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের চাইছে ঘনমাত্রা কত, এই পাত্রের যৌগের ঘনমাত্রা নির্ণয় করো, তাহলে ঘনমাত্রা আমরা বের করে ফেললাম। এবার আমাদের ঘ নাম্বার অর্থাৎ 4 মার্কের কোশ্চেন। 4 মার্কের কোশ্চেনটা এখন তোমরা নিজেরাই পারার কথা, কারণ আমি অলরেডি এর আগের যে বিক্রিয়া, ওই বিক্রিয়াতে আমি লিমিটিং বিক্রিয়া কি কিভাবে করতে হয় এটা বলছি। তো আমার সাথে সাথে তোমরাও এই ম্যাথটা সলভ করে নাও, বা এই যে এ আর বি এ পাত্রের যে রাসায়নিক যে সমীকরণটা বা যে বিক্রিয়াটা হবে সেটা তোমরা দেখি বিক্রিয়া করে ফেলো। তো এখানে এ ও বি পাত্রের যৌগের মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি, দেখো এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনটার মতোই ইম্পর্টেন্ট। এখানে এ ও বি পাত্রের যৌগের মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি কেমন হবে, অর্থাৎ এটা ক্ষারীয় হবে না অ্যাসিডীয় হবে। আমি কিন্তু বলছিলাম যে আমাদের পরে কিন্তু আরেকটা সৃজনশীল আছে যেখানে আমি বলবো যে কোনটা অ্যাসিডীয় কোনটা ক্ষারীয়। তো এই বিক্রিয়াটা থেকে আমরা এগুলা বলতে পারবো। দেখো তাহলে আমরা কোনটা অ্যাসিডীয় কোনটা ক্ষারীয় এটা আমরা এখান থেকে বলে দিব। দেখো এ ও বি পাত্রের যৌগের মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের এই পাত্রে ছিল নাইট্রিক অ্যাসিড, তাহলে তুমি আগে তোমার যে কাজ, আচ্ছা প্রথম কাজ হচ্ছে দুইটার ভর দেওয়া আছে, অবশ্যই আছে, এখানে 25 গ্রামও আছে এখানে 25 গ্রাম আছে, মানে ডাব্লিউ তোমার দেওয়া আছে, তাহলে ডাব্লিউ বের করা নিয়ে তোমার আর কোনো ঝামেলাই নাই। তাহলে তুমি ডাব্লিউ এর মান তুমি জানো, দুইটারই 25 গ্রাম, এবং তাহলে তুমি প্রথমে বিক্রিয়াটা করাও HNO3, তাহলে এটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, তাহলে নাইট্রিক অ্যাসিড প্লাস বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে দেখো তো সোডিয়াম আর নাইট্রেট এই দুইটারে খুব চেনা চেনা লাগে, তাহলে সোডিয়াম আর নাইট্রেট এই দুটাকে আমরা একসাথে করলে কি সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হয়ে যাবে। তাহলে লবণ যদি তৈরি হয়ে যায়, কারণ কেন এখানে লবণ তৈরি হবে, দেখো তো এখানে এটা হচ্ছে কি একটা অ্যাসিড না, নাইট্রিক অ্যাসিড বলতেছি, তাহলে এটা হচ্ছে একটা অ্যাসিড, আর এখানে অ্যাসিড প্লাস এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে, লবণ আর পানি, লবণ প্লাস পানি। তাহলে দেখো সোডিয়াম নাইট্রেট এটা একটা লবণ, তাহলে সোডিয়াম নাইট্রেট লবণ প্লাস এখান থেকে তৈরি করবে কি, আর বাকি আছে কি দেখো তো OH বাকি আছে আর এখানে একটা H বাকি আছে, তাহলে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি তৈরি হবে, পানি, তাহলে H2O পানি। এবার তুমি দেখো বিক্রিয়াটা সমতা আছে কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিক্রিয়া সমতা না করতে পারলে এই ম্যাথ আর তোমার করা লাগবে না। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা, এখানে একটা দুইটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা। আচ্ছা এখানে
নাইট্রোজেন নাইট্রেট, হ্যাঁ একটা একটা। তারপর সোডিয়াম, সোডিয়াম আছে এখানে একটা, এখানে সোডিয়াম একটা, এখানে অক্সিজেন আছে তিনটা, একটা চারটা, এখানে তিনটা, এখানে একটা, চারটা। আচ্ছা, এটা আর সমতা করা লাগবে না, এটা সমতা করাই আছে, বুঝছো? এটা আর সমতা করা লাগবে না। তো এবার তুমি দেখো এ ও বি পাত্রের যৌগের মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি। তাহলে তুমি এখান থেকে সেম ভাবে আগেরটার মতোই কাজ করবা। তুমি এখানে কি কি জানো দেখো তো। তুমি এখানে ডাব্লিউ এর মান জানো, এই পাত্রের মানে এই পাত্রে যেটা ছিল নাইট্রিক অ্যাসিড, এটা ডাব্লিউ এর মান কত জানো তুমি? 25 গ্রাম। এবং এটা ডাব্লিউ বি যদি ধরো তাহলে এটাও কত? 25 গ্রাম। এটা তুমি জানো। এবার এই দুটা তুমি বিক্রিয়া করাইছো, করানোর পর এখানে দেখো, এখানে নাইট্রিক অ্যাসিড কত? 63 গ্রাম। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করো, কত? 23 যোগ 16 যোগ 1, তাহলে এটা কত হইতেছে? 17 আর 23 অর্থাৎ 40 গ্রাম। হ্যাঁ 23 যোগ 17 40 গ্রাম। হ্যাঁ 40 গ্রাম। তাহলে এটা হচ্ছে 40 গ্রাম। তাহলে এবার তোমার কাজ অনেক সিম্পল। তুমি জাস্ট কি বলবা? এটা দ্বারা শুরু করতে পারো, এটা দ্বারা শুরু করতে পারো। এর আগেরটা যেন, যেহেতু আমি প্রথমটা দ্বারা শুরু করছি, এবার আমি তোমাদেরকে দ্বিতীয়টা দিয়ে শুরু করে দেখাই। কারণ অনেকেই তো কনফিউজ হয়ে যায় আমি কোনটা দিয়ে শুরু করব, আগেরটা না পরেরটা। ঠিক আছে, তুমি পরেরটা নিয়ে কাজ করো, আগেরটা নিয়ে কাজ করো, কোনো প্রবলেম নাই। তাহলে তুমি 40 গ্রাম নিয়ে কাজ করো। দেখো তুমি বলবা যে 40 গ্রাম, 40 গ্রাম। এবার কি বলবা? 40 গ্রামের উপরে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড না? তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত এর সাথে? 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে 63 গ্রাম HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের সাথে। এবার তুমি কি বলবা? ঐকিক নিয়মে যাবা যে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উপরে 63, নিচে হবে 40। এরপরে তুমি যেটা লিখবা, এখানে কত আছে? বিপাত্র দ্রব্যের ভর কত? 25 গ্রাম। তাহলে এখানে 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 ইন্টু 25 ভাগ হচ্ছে 40 এত গ্রামের সাথে। তাহলে দেখো তো এটা কত আসতেছে? এটা আসতেছে 63 ইন্টু 25 ভাগ হচ্ছে 40, এটা আসতেছে 39.375। 39.375 এত গ্রাম। তাহলে 39.375 গ্রাম, এতটুকু কি দরকার? এই পাশে কি ছিল? নাইট্রিক অ্যাসিড ছিল। তাহলে এই এতটুকু নাইট্রিক অ্যাসিড প্রয়োজন কার জন্য? 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য। তাহলে 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন ছিল 39.375 গ্রাম নাইট্রিক অ্যাসিড। কিন্তু নাইট্রিক অ্যাসিড আছে কত? 25 গ্রামই তো আছে, তাই না? নাইট্রিক অ্যাসিড কত আছে? এই যে নাইট্রিক অ্যাসিড কত? 25 গ্রামই আছে। তাহলে যেহেতু নাইট্রিক অ্যাসিড 25 গ্রাম আছে, আরো বেশি থাকার কথা ছিল, তাহলে এটা আগে ফুরিয়ে যাবে না? বুঝছো বিষয়টা? এখানে 40 গ্রাম বিক্রিয়া করছে 63 গ্রামের সাথে, আর 25 গ্রাম বিক্রিয়া করবে কতটুকুর সাথে? 39.375 গ্রামের সাথে। কিন্তু আসলে যতটুকু দরকার ততটুকু কি নাইট্রিক অ্যাসিড ওই পাত্রে নাই। পাত্রে আছে 25 গ্রাম, দরকার ছিল 39.375 গ্রাম, আর আছে 25 গ্রাম। তাহলে আমার কি এটা কম আছে? তাহলে যেহেতু এটা কম আছে, তার মানে এটা কি আগে ফুরিয়ে যাবে। তাহলে এটা কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে বিক্রিয়া স্থল থেকে যেটা আগে ফুরিয়ে যায় বিক্রিয়া করে, সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা লিখে দিব, যেহেতু যেহেতু নাইট্রিক অ্যাসিড আগে ফুরিয়ে যাবে, সেহেতু নাইট্রিক অ্যাসিডই লিমিটিং বিক্রিয়ক। নাইট্রিক অ্যাসিডই লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা,
এখন লিমিটিং বিক্রিয়ক তো নাইট্রিক অ্যাসিড, তাহলে অ্যাসিড তো লিমিটিং বিক্রিয়ক, মানে এটা আগে শেষ, তাহলে বাকি আছে কি? ক্ষার। অ্যাসিডের কাজ তো শেষ, অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক, এটা আগেই ফুরিয়ে গেছে। তাহলে এখন কে বাকি আছে? এখন বাকি আছে এই যে তোমার বি পাত্রে যে ক্ষারটা ছিল, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অবশিষ্ট আছে না? এটা 25 গ্রাম, তাহলে এটা আছে। তাহলে এটা যেহেতু আছে, তার মানে এটা কেমন হবে? ক্ষারীয় না অ্যাসিডীয়? তাহলে এটা হবে ক্ষারীয়। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে কি? ক্ষারীয়। তাহলে এটা হবে, তাহলে এখানে বলবা যে বলছে কি দ্রবণের প্রকৃতি কেমন হবে? তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। দ্রবণের, কোথায় লিখবে এটা? এই দিকে লিখছি আমি। এখানে লিখবা যে দ্রবণের, যেহেতু মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু অবশিষ্ট থাকে, তাহলে তুমি লিখবা যে দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। কারণ আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। ক্ষারীয়। আচ্ছা, এই হচ্ছে আলোচনার বিষয়। তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে এই বিষয়গুলোকে বুঝিয়ে দিতে। তোমরা যদি এই ক্লাসটা সুন্দর মতো করে থাকো, তাহলে অবশ্যই আমার মনে হয় যে তোমরা কিছু না কিছু জিনিস বুঝতে পেরেছো, এবং তোমরা অবশ্যই ভালো কিছু করবা। মানে এখান থেকে প্রশ্ন যদি আসে, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তোমরা এরপরও বাসায় একটু প্র্যাকটিস করবা, কারণ আমি তো 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমাদের গাইডে অনেক কোশ্চেন দেওয়া আছে, তোমরা সেই গাইড থেকে বোর্ডের যে কোশ্চেন গুলো আছে এগুলা সলভ করবা। আর নিজে যেটা করবা, তোমরা নিজে যেটা সলভ করবা, এটার মাধ্যমে নিজের অভিজ্ঞতা হবে। তো নিজে ব্রেন খাটানোর মাধ্যমে যদি কোনো একটা ম্যাথ সলভ করতে পারো, কোনো একটা অংশ বুঝতে পারো, তাহলে এটা হচ্ছে তোমার আসল শিক্ষা। তাহলে তুমি সুন্দর মতো করে বাসায় বসে নিজের মতো করে কিছু ম্যাথ এভাবে দেখবা। তুমি ক্লাসটা করছো, তুমি বুঝতে পারছো, এবার তুমি বাসায় গিয়ে, মানে তোমার যে বাসায় যে ইয়া আছে, গাইড গুলো আছে, এই গাইডের মধ্যে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নগুলোকে তুমি অ্যানালাইসিস করবা। যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তাহলে তুমি নতুন নতুন ভিন্ন ধর্মী কিছু প্রশ্নের সাথে পরিচিত হবা, এবং তুমি সেগুলো সলভ করার মাধ্যমে তোমার অভিজ্ঞতা আরো বাড়াইতে পারবা। আশা করি তোমাদের এখানে আর কোনো প্রবলেম নাই। আমি চেষ্টা করব তোমাদেরকে নেক্সটে আরো যেই ভিডিওগুলো তোমাদের দরকার, বা তোমাদের যে ক্লাসগুলো দরকার, ওই ক্লাসগুলো আপলোড করার। সবাই আমার জন্য দোয়া করবা। আবহাওয়ার একটু পরিবর্তনের কারণে প্রচন্ড ঠান্ডা এবং কাশির জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছিল, বারবার কাশি চলে আসতেছিল। তোমরা সবাই নিজেদের যত্ন নিবা, কারণ এখন তো আবহাওয়ার পরিবর্তন, তো মনে করো যে অসুস্থ হয়ে গেলে সামনে তোমাদের পরীক্ষা, এটা তোমাদের জন্য আসলে ভালো কিছু বয়ে আনবে না। সবাই একটু সতর্ক থাকবা, এরপর আল্লাহর কাছে দোয়া করবা বেশি বেশি। সবার সামনে যেহেতু পরীক্ষা, তো দোয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তুমি সবচেয়ে ভালো পারো, তুমি অনেক ভালো লিখতে পারো, অনেক ভালো পড়তে পারো, কিন্তু তুমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া না করো, তাহলে আমরা সবাই জানি যে দোয়ার মাধ্যমে আমাদের তাকদীর বা ভাগ্য পরিবর্তন হয়। তো তুমি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাইবা তোমার জীবনে যেন ভালো কিছু আসে। সেটাই আমিও কামনা করি, আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা লাইফে ভালো কিছু করো। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।